তাহলে আমরা শুরু করে দিই। আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এক্সএমএল লেআউট নিয়ে কথা বলবো। অ্যান্ড্রয়েডে আমরা বেসিক্যালি যে ইউআই লেআউটটা ইউজ করি, মানে অ্যান্ড্রয়েডে যখন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি তখন দুটো ফাইল ক্রিয়েট হয়। একটা হচ্ছে জাভা ফাইল ক্রিয়েট হয় আর একটা হচ্ছে এক্সএমএল ফাইল ক্রিয়েট হয়। জাভা ফাইলে আমরা যদি আমরা কেউ ওয়েব করে থাকি তাহলে ওয়েবে যেমন একটা ব্যাক এন্ড একটা ফ্রন্ট এন্ড থাকে, ঠিক সেরকমই অ্যান্ড্রয়েডের ব্যাক এন্ড হচ্ছে জাভা ফাইলটা আর ফ্রন্ট এন্ড হচ্ছে এক্সএমএল ফাইলটা। এই এক্সএমএল ফাইলের মধ্যে আমরা যেই জিনিস বা যেই কোডগুলো লিখবো সেগুলো আসলে দুইটা ভাগে ডিভাইড থাকে। একটা হচ্ছে ভিউ, একটা হচ্ছে ভিউ গ্রুপ। ভিউ কি, মানে ইউজার ইন্টারফেসে যেই কম্পোনেন্টগুলো ইউজ করে যেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ইউজার ইন্টারফেস, সেটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল এরিয়া। 2 ডাইমেনশনাল এরিয়া মানে এক্স থাকবে আর ওয়াই থাকবে। এক্স ওয়াই থাকে এরকম 2 ডাইমেনশন হচ্ছে রেক্টেঙ্গেল, স্কোয়ার, এই জিনিসগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল। সো যদি আমরা অ্যান্ড্রয়েডের ইউআই লেআউটের কথা চিন্তা করি তো এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল এরিয়া, ঠিক আছে? সো এই এরিয়াটার উপরে আমরা যে কম্পোনেন্ট গুলো ইউজ করব সেগুলোকে প্রত্যেকটাকে আমরা এক একটা করে ভিউ বলবো। এই ভিউগুলা আসলে আমরা কেন ইউজ করি? এই ভিউগুলো আমরা ইনপুট আউটপুট ফিল্ড হিসেবে আমরা যখন একটা অ্যাপ বানাবো, অ্যাপে তো মাস্ট বি কোনো ইনপুট দিব বা তা থেকে কিছু আউটপুট দেখতে পাবো। এইটার জন্যই এই ভিউগুলো ইউজ করা হয়। এই ভিউগুলোর মধ্যে কি কি থাকতে পারে? টেক্সট ফিল্ড থাকবে, এডিট টেক্সট ফিল্ড থাকবে, তারপর হচ্ছে রেডিও বাটন থাকবে। মানে ওয়েবে যেই সব জিনিস থাকে সব কিছুই অ্যান্ড্রয়েডেও পসিবল। বাট আমরা ওয়েবে যেমন ওগুলোকে কম্পোনেন্ট বা অন্য কিছু বলতে পারে, অ্যান্ড্রয়েডে ওই সবগুলোকেই আমরা ভিউ বলবো। সো আমরা যখনই লেআউট ডিজাইন করব বা ওগুলা লেআউট গুলার প্রোগ্রামিং করব তখন আমরা সেগুলোকে অবশ্যই ভিউ বলবো, ঠিক আছে? এরপরে হচ্ছে লেআউট টাইপ। অ্যান্ড্রয়েডে আসলে বেশ কয়েকটা লেআউট ইউজ করা হয়। এর মধ্যে সব থেকে যদি পপুলার বলা হয় তাহলে আমি বলবো সব থেকে পপুলার 3-4টার মধ্যে হচ্ছে ফার্স্টেই হচ্ছে লিনিয়ার লেআউট। এটা আমার নিজেরও খুব পছন্দের একটা লেআউট। এই লেআউটে কি হয়, এই লেআউটের যেগুলো চিলড্রেন থাকে বা ভেতরের যে ভিউ গুলো থাকে ওই ভিউ গুলো একে অপরের সাথে একটা রিলেশনেই থাকতে পারবে। হয়তো তারা মাদারের সাথে ভার্টিক্যালি থাকবে অথবা হরাইজন্টালি থাকবে। মানে দুটো কম্পোনেন্ট নিয়েছেন, যদি আমরা বলে দেই যে এদের ওরিয়েন্টেশন ভার্টিক্যালি হবে, তারপর আপনি যতগুলাই কম্পোনেন্ট ইউজ করেন না কেন এরা একে অপরের ভার্টিক্যালি অ্যাড হইতে থাকবে বা উপরে নিচেই অ্যাড হতে থাকবে। আর যখনই আমরা বলে দিব যে এদের ওরিয়েন্টেশন হরাইজন্টালি, তারপর আমরা যতই নিচে দেওয়ার চেষ্টা করি ও কিন্তু কখনোই নিচে হবে না, সে পাশে পাশেই অ্যাড হতে থাকবে। আরেকটা লেআউট হচ্ছে রিলেটিভ লেআউট। এই লেআউট হচ্ছে কিছুটা রিলেটিভ লেআউট বলতে কি বোঝায়, যে এর সাথে ও রিলেটেড ওর সাথে ও রিলেটেড। এখন যখন আমরা রিলেটিভ লেআউটে একটা ভিউ বসাবো, সে সবার আগে ফার্স্ট যেই জায়গাটা ফাঁকা পাবে সে সেই জায়গাটার মধ্যে বসে যাবে। তারপরে যখন আমরা আরেকটা ভিউ নিব, সে কি করবে, সে যেই জায়গাটাতে ফার্স্ট ভিউটা বসেছে ঠিক সেম জায়গাটাতেই সে যেয়ে বসে পড়বে। কেন? কারণ সে ফার্স্ট কম্পোনেন্টটার সাথে কি রিলেশনে আছে এটা সে এখনো জানে না। তাকে যদি আমাদেরকে জানাতে হয় তখন কি করতে হবে, ফার্স্ট এটার একটা আইডি দিতে হবে, পরেরটার একটা আইডি না দিলেও চলবে, কিন্তু তাকে বলে দিতে হবে যে তুমি ফার্স্ট এরটার লেফটে বসবা না রাইটে বসবা, উপরে বসবা না নিচে বসবা, ওকে এটা বলে দিতে হবে। এই কারণেই এইটাকে বলা হয় রিলেটিভ লেআউট, যে সে তার আশেপাশের সাথে কি রিলেশনে আছে সেটা তাকে জানিয়ে দিতে হবে। টেবিল লেআউট। টেবিল লেআউট সম্পর্কে আসলে নামটা শুনেই অনেক কিছুই বোঝা যাচ্ছে যে মাস্ট বি রো কলাম থাকবেই টেবিল লেআউটে।
গ্রুপ ভাবে ভিউ গুলা থাকবে, যে একটা টেবিলের মধ্যে অনেকগুলো ভিউ থাকবে, কিন্তু তাদের মধ্যে অবশ্যই রো কলামের একটা সম্পর্ক থাকবে। অ্যাবসলিউট লেআউট এটা আসলে আমরা খুবই কম ইউজ করি, বাট তারপরেও জেনে রাখা ভালো। তো এখানটা কি বলেছে যে এটা হচ্ছে আপনি একটা ভিউ নিবেন, ওই ভিউটা এক্স্যাক্টলি কোন লোকেশনে বসবে আপনার ফোনের স্ক্রিন অনুসারে। এখন অনেক বড় বড় ফোন ইউজ হয়, কারো ফোন ছোটও থাকতে পারে। সো আপনি ওই ভিউটার জন্য যে একটা নির্দিষ্ট পজিশন ফিক্সড করে দিবেন, সে ওই পজিশনেই সবকিছুতেই বসে, মানে ওই পজিশনেই থাকবে। বড় স্ক্রিন ছোট স্ক্রিনের সাথে তার কোনো যায় আসবে না। যদি মনে করেন আমরা তাকে বড় স্ক্রিনের জন্য ডিজাইন করি, ছোট স্ক্রিনে সে যে যদি লেআউট থেকে বাইরে চলে যায়, তো ছোট স্ক্রিনে তাকে লেআউটের বাইরেই দেখাবে, যেহেতু তার লেআউটটা হচ্ছে অ্যাবসুলেট লেআউট। ঠিক আছে। ফ্রেম লেআউটে বলেছে কি যে একটা একটা সিঙ্গেল ভিউই তার প্লেস হোল্ডার হবে। তো এটা আসলে এত ইম্পর্টেন্ট না। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লিস্ট ভিউ আর গ্রিড ভিউ। এই জিনিসগুলো আসলে আমাদের যখন আমরা কোনো অ্যাপ ডিজাইন করব, অবশ্যই হয়তো লিস্ট ভিউ লাগবে, না হলে গ্রিড ভিউ লাগবে। লিস্ট ভিউ কি, আমরা মাঝে মাঝে অনেক অ্যাপে দেখতে পাই না যে এরকম টাইপের, এখন এখানটা যেরকম একটার পর একটা টেবিল যেরকম আছে ওরকম লিস্ট থাকে, জাস্ট একটার পর একটা নাম থাকবে, ক্লিক করব তখন ওই লিস্টের মানে ওই একটা কম্পোনেন্ট ভেতরে কি কি আছে সেই জিনিসটা দেখা যায়, ওইটাকে বলা হয় লিস্ট ভিউ। এই লিস্ট ভিউ নিলে, লিস্ট ভিউ হচ্ছে বাই ডিফল্টই হচ্ছে স্ক্রলেবল হয়, মানে বাই ডিফল্টই সে স্ক্রল করে। আর অন্যান্য যে লেআউট গুলো আছে, লিনিয়ার লেআউট, রিলেটিভ লেআউট, টেবিল লেআউট, এগুলো কিন্তু বাই ডিফল্ট কখনো স্ক্রল করে না, এদেরকে স্ক্রলেবল বানাতে হয়। গ্রিড ভিউ হচ্ছে লিস্ট ভিউ এর মতোই কিছুটা, বাট গ্রিড শুনেই বোঝা যাচ্ছে যে এটা কি হতে পারে। লিস্ট ভিউ এ যেমন একটা রোতে একটাই আইটেম থাকে, গ্রিড ভিউ এ আবার একটা রোতে দুই তিনটা আইটেমও থাকতে পারে, কিছুটা টেবিলের মতো। আপনারা নিশ্চয়ই ইনস্টাগ্রাম দেখেছেন, ইনস্টাগ্রামে দুইটা ভিউ থাকে, কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু গ্রিড ভিউ আছে। ঠিক আছে। ইনস্টাগ্রামে দেখবেন যখন নিজের প্রোফাইল বা অন্য কারো প্রোফাইল চেক আউট করবেন, তখন দেখবেন দুই ধরনের ভিউই দেয়া আছে, যে আপনি লিস্ট ভিউয়ে সেগুলো শো করতে চান, যেখানটা একটা একটা করে ছবি আসে, তার ডিসক্রিপশন আসে এরকম। আরেকটা থেকে গ্রিড ভিউ, যেটাতে তিনটা করে ছবি মেবি এক একটা রোতে দেখা যায়, ছোট ছোট সাইজের। সো সেটা হচ্ছে গ্রিড ভিউ। আর যেটা হচ্ছে একটা একটা করে দেখা যায়, সেটা হচ্ছে লিস্ট ভিউ। এরপরে হচ্ছে ভিউ গ্রুপ ক্লাস। ভিউ গ্রুপ ক্লাস কি, যে দ্য ভিউ গ্রুপ ক্লাস ইজ দ্য বেস ক্লাস অফ লেআউটস। বলেছে লেআউটের বেস ক্লাসটাই হচ্ছে ভিউ গ্রুপ ক্লাস, হুইচ হোল্ডস আদার ভিউস অ্যান্ড ডিফাইন দেয়ার প্রপার্টিজ। এমন হতে পারে যে আমরা যখন একটা লেআউট ডিজাইন করছি, ফার্স্টে আমরা একটা লেআউট মানে একটা এক্সএমএল ফাইল ডিজাইন করব, তখন ফার্স্টে আমরা একটা লেআউট নিব, তার মধ্যে কিছু ভিউ থাকবে, ইভেন দেখা গেল এর ভেতরেও আমরা আরেকটা লেআউট ডিক্লেয়ার করছি, তার ভেতরে আবার ভিউ থাকছে। সো এই যে ফার্স্টের যে আমরা লেআউটটা নিয়েছি, এই লেআউটটাই হবে ভিউ গ্রুপ ক্লাস। যেই লেআউট গুলার ভেতরে অনেক ধরনের লেআউট প্লাস ভিউ থাকবে, সেটাই হচ্ছে ভিউ গ্রুপ ক্লাস। ঠিক আছে, যে ভিউ প্লাস লেআউট দুইটাকেই ধরে থাকবে। এখন বলেছে যে মোস্ট কমনলি অ্যান্ড্রয়েড ভিউ ক্লাসেস। এখান থেকে কি বলেছে যে মোস্ট কমনলি কি কি ভিউ অ্যান্ড্রয়েডে ইউজ করা হয় সেগুলোর নাম দেয়া আছে, কিন্তু এই নামগুলো বলার আগে আমি হচ্ছে আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের আইডি ওপেন করেন, আমরা প্রত্যেকটা জিনিস এখন ইমপ্লিমেন্ট করে করে দেখব যে আসলে এগুলো কিভাবে কাজ করে। আমরা যখন এগুলো ইমপ্লিমেন্ট করব, তখনই আসলে আমরা এদের কাজ বুঝতে পারবো, তাছাড়া বুঝতে পারবো না। যে টেক্সট ভিউ কি, এডিট টেক্সট ভিউ কি, বাটন কি, এই জিনিসগুলো যখন আমরা কাজ করে দেখতে পারবো, তখনই এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। এখন আমাদেরকে এগুলো সব এলোমেলো লাগতে পারে। ঠিক আছে।
এখন আমি যেটা করছি, আমরা কালকে যে প্রজেক্টটার উপরে কাজ করছিলাম সেটা আমি বের করে ফেলি। এটা দেখে মনে পড়ছে আমরা যে কালকে ক্লাস করেছিলাম, এর আগের দিন ক্লাস করেছিলাম অন স্টার্ট, অন রিসিভ, অন পজ। ঠিক আছে, এখন আমরা ডাইরেক্ট এর এক্সএমএল ফাইলে চলে যাব। সো আমাদের ফার্স্ট ভিউটা কি ছিল? টেক্সট ভিউ। টেক্সট ভিউ। সো আমরা এক্সএমএল এ কি করব, ফার্স্টে টেক্সট ভিউ নিয়ে কাজ করব। আমরা কি করব, ও যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা কিন্তু একটা বলা হয়নি, সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট লেআউট। কনস্ট্যান্ট লেআউট আসলে অ্যান্ড্রয়েডের নতুন আপডেটে বানানো হয়েছে। এই লেআউটটা আসলে আমাদের অনেক কাজ যেমন ইজি করেছে, তেমন অনেক কাজই অনেক কঠিন করে ফেলেছে, বা তারা আসলে অনেক কিছু একটার মধ্যে দিতে যেয়ে লেআউটটাকে অনেক পেঁচিয়ে ফেলেছে। এই কারণে আমরা আসলে এই কনস্ট্যান্ট লেআউটটা ইউজ করব না। আমরা চেষ্টা করব রিলেটিভ লেআউট অথবা লিনিয়ার লেআউটের মধ্যে থাকা। সো লিনিয়ার লেআউট আমরা নিলাম। এই যে লেআউট গুলোর মাঝে কিছু কম্পোনেন্ট থাকে, প্রত্যেকটা কম্পোনেন্ট, এই লাইনগুলো হচ্ছে কমন লাইন। ঠিক আছে, এখানতে দুইটা লাইন বলা হয়েছে, একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে উইডথ। এই হাইট উইডথ কিন্তু প্রত্যেকটা ভিউ এরও থাকে। ঠিক আছে, সো এখানটা যখন আমরা হাইট উইডথ কিরকম দেয়া যায়, হাইট উইডথ দেয়া যায় হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট, আরেকটা হচ্ছে ফিল প্যারেন্ট, আরেকটা হচ্ছে র্যাপ কন্টেন্ট। ঠিক আছে, এই তিনটার মানে কি? ম্যাচ প্যারেন্ট যখন বলা হবে তখন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা দেয়া আছে, এই যে যখন আমি যে লিনিয়ারে ক্লিক করি তখন সে দেখাচ্ছে, দেখেন যত বড় আমার স্ক্রিন সাইজ ঠিক ততটা জায়গা নিয়ে এই লিনিয়ার লেআউটটা বসে গেছে। যদি আমি এটাকে ফিল প্যারেন্টের যে কাজটা আছে, ফিল প্যারেন্টের কাজটাও হচ্ছে সেম। যত বড় প্যারেন্ট থাকবে, মানে প্যারেন্ট বলতে তার লেআউটটাকে বোঝানো হয়েছে, তার হচ্ছে স্পেসটা যত বড় তার জায়গা সে ততটাই ফিল করবে। ঠিক আছে, আরেকটা আছে হচ্ছে র্যাপ কন্টেন্ট। র্যাপ কন্টেন্ট মানে কি? একটা লেআউটে যতটুকু জিনিসপত্র আছে, যেমন এখানে শুধু একটা টেক্সট ভিউ আছে, তার সাইজ হচ্ছে এই যে দেখেন দেখা যাচ্ছে না, এতটুকুই হচ্ছে তার সাইজ। যখন আমি তার উইডথটাকে র্যাপ কন্টেন্ট করে দিয়েছি তখন সে টেক্সট ভিউ এর সাইজ যতটুকু ততটুকুতে সে সেটাকে র্যাপ করে ফেলেছে। এখন যদি আমি এখানতে হ্যালো ওয়ার্ল্ড, আই আই এম হিয়ার করি, দেখেন যেহেতু আমার টেক্সটটা বড় হয়েছে, এর যে উইডথটা আছে লিনিয়ার লেআউটে, উইডথটাও বড় হয়ে গেছে, কিন্তু হাইটটা দেখেন, হাইট যেহেতু আমি ম্যাচ প্যারেন্ট দিয়ে রেখেছি, সো সে প্যারেন্ট ক্লাস বা লেআউটটার পুরোটার যতটুকু হাইট পাচ্ছে ততটুকুই নিচ্ছে। এখন যদি আমি এটাকে র্যাপ কন্টেন্ট করে দেই, দেখেন যতটুকু টেক্সট ভিউটা আছে ততটুকুই কিন্তু তার হাইট আর উইডথ। ঠিক আছে, তো এটা যেহেতু ফার্স্ট লেআউট, সো এটা আমরা কি করব, এটা আমরা ম্যাচ প্যারেন্ট করে রাখবো, কারণ এর ভেতরে যেই জিনিসপত্রগুলো থাকবে তারা যেন পুরো স্পেসটাকেই পায়। এখন আমরা যদি এইটাকে ফার্স্টেই একটা নির্দিষ্ট মাপে ফেলে দেই তখন কি হবে, পরের লেআউট গুলা বেশি জায়গা পাবে না। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এটাকে স্পেসিফিক একটা নাম্বার দিয়েও দিয়ে দিতে পারি, যেমন 300 ডিপি। দেখেছেন 300 ডিপি কিন্তু পুরো জায়গাটা নেয়নি। সো এখন এই জিনিসটা হতে পারে। একটা জিনিস হচ্ছে যে এই যে লেআউটটার সাইজ, এর সাইজ কিন্তু এখানে দেয়া আছে যে আমরা আসলে এটা কোন ডিভাইসের জন্য ডিজাইন করছি। এই যে দেখেন আমরা যে ডিজাইনটা করছি সেটা হচ্ছে 5 ইঞ্চি ডিসপ্লে আছে না মোবাইলের, 5 ইঞ্চ
এটা হচ্ছে 5 ইঞ্চ ডিসপ্লের জন্য। আমরা যদি আরেকটু বড় চাই 5.5, এই যে দেখেন লেআউটটা কিন্তু লম্বা হয়ে গেছে। তখন দেখেন 300 ডিপি, এটা কিন্তু আরো ছোট হয়ে গেছে। সো এই জন্যই আমরা ম্যাচ প্যারেন্ট ইউজ করব। ম্যাচ প্যারেন্ট ইউজ করলে আমাদের সুবিধা কি হবে, ডিভাইসের সাইজ যেটাই হোক না কেন সে পুরো জায়গাটাকেই নিবে, সে তখন আর দেখবে না যে ডিভাইসটা ছোট না বড়। ঠিক আছে, এই জন্যই আমরা এটাতে ম্যাচ প্যারেন্ট ইউজ করেছি। এখন আমরা এই টেক্সট ভিউটা মুছে দিব। টেক্সট ভিউটা মুছে দিয়ে আমরা কিভাবে নিজেরা করতে পারি, বা ওই এর আগের দিন একটা আপু বলেছিল যে আপু আমরা এই লাইনগুলা কিভাবে লিখবো, এই জিনিসটাই আমরা এখন দেখবো যে এই লাইনগুলো একটার পরে একটা আমাদের মাথায় কিভাবে আসছে। ঠিক আছে, সো আমরা যখন লিনিয়ার লেআউট নিব, লিনিয়ার লেআউটে আমরা বলেছিলাম না একটা জিনিস দেখেছিলাম যে এই যে এই জিনিসটা, যে ভার্টিক্যালি অথবা হরাইজন্টালি লিনিয়ার লেআউটের চিলড্রেন গুলো একে অপরের সাথে ভার্টিক্যালি অথবা হরাইজন্টালি রিলেটেড থাকে। সো যখনই আমরা লিনিয়ার লেআউট কোথাও ডিক্লেয়ার করব, হাইট উইডথ দেওয়ার পরপরই আমাদের মাথায় রাখতে হবে যে ও তার তার চিলড্রেন গুলা কোন ওরিয়েন্টেশনে থাকবে, আমাদেরকে সেটা তাকে বলে দিতে হবে। ঠিক আছে, সো আমরা এর ওরিয়েন্টেশন ডিসাইড করতে পারি। দেখেন সে কিন্তু অপশন দিয়ে দিয়েছে, ভার্টিক্যালি নিতে চান না হরাইজন্টালি নিতে চান। সো আমরা আমাদের বোঝার জন্য ফার্স্টে আমরা ভার্টিক্যালি নিব। ঠিক আছে, ভার্টিক্যালি মানে কি, সে লম্বালম্বি ভাবে তার জিনিসগুলোকে একটা নিচে আরেকটাকে বসাতে থাকবে, আর হরাইজন্টালি মানে কি একটা পাশে আরেকটাকে বসাতো। ঠিক আছে, সো লিনিয়ার লেআউট নিলে আমরা মাস্ট বি তার ওরিয়েন্টেশন ডিক্লেয়ার করে দিব। এখন আমরা টেক্সট ভিউ নিব। সো ফার্স্টে আমরা কি করব, একটা কার্লি ব্র্যাকেট নিব, তারপরে লিখব টেক্সট। অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে দেখেন ক্লাসের নাম যেটা হচ্ছে যেটাতে অন ক্রিয়েট ফাংশনটা থাকে, জাভা ক্লাসটার নাম সব সময় বড় হাতের, এরা ক্যামেল কেস মেনটেন করে, ফার্স্টের ওয়ার্ডটা হবে বড় হাতের, তারপরের গুলো ছোট হাতের, আবার একটা নতুন ওয়ার্ড শুরু হলে তার প্রথমেরটা হবে বড় হাতের, তারপরের গুলো হবে ছোট হাতের। বাট এক্সএমএল এর নাম কখনোই বড় হাতের হবে না। ইভেন ড্রয়েবলে আমরা যে এই জিনিসপত্রগুলো রাখবো তাদের নামও কখনো বড় হাতের অথবা নাম্বার ডিজিট দিয়ে সেভ করা যাবে না। যদি আমরা এভাবে সেভ করি তাহলে আমাদের অ্যাপ সেই ফাংশনটা রান করবে না। কিন্তু যখন আমরা এখানে টেক্সট ভিউ বা অন্য কোনো ভিউ ডিক্লেয়ার করব, মাস্ট বি ফার্স্টের ওয়ার্ডটা হবে বড় হাতের। ঠিক আছে, যেমন দেখেন আমি টি দিয়েছি, ওরা কিন্তু আমাকে টেক্সট ভিউ অলরেডি সাজেস্ট করে ফেলেছে। সো আমি টেক্সট ভিউয়ে ইন্টারপ্রেস করলাম, দেখেন হাইট উইড ওরা নিজেরাই দিয়ে দিয়েছে যে আপনাকে হাইট উইড ফিল আপ করতে হবে। সো আমি হাইট উইডের জন্য অবশ্যই র্যাপ কন্টেন্ট দিব, ম্যাচ প্যারেন্টও চাইলে দিতে পারতাম, আমি র্যাপ কন্টেন্ট করছি, র্যাপ কন্টেন্ট করলাম। ঠিক আছে, এখন টেক্সট ভিউ এর জন্য আমাদের আসলে আর কি কি দরকার, তাই না? এটাই হচ্ছে মেইন কথা, যে টেক্সট ভিউ আসলে আমরা কি কি রাখবো। টেক্সট ভিউ এ মাস্ট বি একটা টেক্সট থাকতে হবে, তাই না? টেক্সট লেখার জন্যই তো টেক্সট ভিউ। সো আমরা কি লিখবো, টেক্সট লিখবো। দেখেন টি লিখেছি, সে অপশন দিয়েছে, আপনি কি করতে চান, টেক্সটের সাইজটা চেঞ্জ করতে চান, টেক্সট লিখতে চান, টেক্সটের স্টাইল চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে চান, অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে চান, মানে কি করবেন। তো আমরা ফার্স্টে টেক্সটটা লিখবো। টেক্সটটা কি লিখবো, যে ওয়েলকাম। ঠিক আছে, ওয়েলকাম লিখেছি আমরা। এখন আমরা কি করব, টেক্সটার কালার চেঞ্জ করব। টেক্সটের কালার, টেক্সটের কালার আমরা কি দিব, এখানটা বলেছে প্রাইমারি কালার, এটা এটা আমরা একটা ডার্ক কালার দিই, এটা কালার দিই। তারপরে কি বলেছে, টেক্সটের স্টাইল। তো টেক্সটের স্টাইল কি কি হতে পারে, বোল্ড হতে পারে, ইটালিক হতে পারে, নরমাল হতে পারে, আমরা বোল্ড দিই। তারপরে আরেকটা জিনিস করব হচ্ছে টেক্সটের সাইজ। টেক্সটের সাইজ আমরা দেব 35 ডিপি। দেখেন লেখাটা কিন্তু বড় হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কি করব, আমরা একটা ব্যাকস্ল্যাশ দিব, ও এই ট্যাগটা পুরো ক্লোজ করে ফেলেছে। দেখেন শুরুতে নীল হয়ে গেছে, শেষে নীল হয়ে গেছে, তার মানে ট্যাগটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের
এই টেক্সট ফিল্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে রান করি, এটা রান হতে থাকুক। রান হলে দেখা যাবে যে স্ক্রিনে যেরকম একটা ওয়েলকাম লেখা উঠেছে, ওই হচ্ছে আমাদের ইমুলেটরের মধ্যেও ঠিক সেরকম কালারের একটা ওয়েলকাম লেখা উঠবে। আমরা চাইলে এটাকে কিন্তু আরো বড় করে দিতে পারি। আমি 30 দিই, 30 হলে বড় আসবে। ডিপি দিয়ে কি বোঝায়? বুঝিনি, আরেকবার ডিপি দিয়ে কি বোঝায়? 30 ডিপি জি আপু। ডিপি মেবি একটা প্যারামিটার, ঠিক আছে? যেমন হচ্ছে পিক্সেল থাকে না, এখান থেকে তো পিক্সেলও আছে। যদি ডিপি না দেই, দেখেন এই যে 30 ডিপি আছে, ইঞ্চ আছে, মিলিমিটার ও হচ্ছে ডিপি দিয়ে হচ্ছে ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেলস বোঝাচ্ছে। তো এটা কি হয়? ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট ইউনিট দ্যাট ইজ বেসড অন দ্য ফিজিক্যাল ডেনসিটি অফ দ্য স্ক্রিন। মানে হচ্ছে ওই স্ক্রিনের যে ঘনত্ব, ওই ঘনত্ব অনুসারে ওর পিক্সেলটাকে দেয়। নর্মাল পিক্সেলও কিন্তু এখানটা আছে। আপনি যদি নর্মাল পিক্সেলের হিসাবটা বুঝেন তাহলে কিন্তু এখানটা আপনি পিক্সেলও ইউজ করতে পারেন। পিটি দেয়া আছে পয়েন্টস, মানে কত ডিগ্রি, কত পয়েন্ট, মিলিমিটার। সো এখানটা আসলে সবকিছু ইউজ করা যায়, বাট আমি আসলে এই ডিপিটা বুঝি বলে আমি নিজে ডিপিটা ইউজ করি। সো আপনি যদি অন্য কোনোটার হিসাব বুঝেন আপনি সেটা ইউজ করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। ও আরেকটা জিনিস যেটা হচ্ছে বোঝানো দরকার, সেটা হচ্ছে যদি আমরা কেউ ওয়েব করে থাকি বা অন্য কিছু করে থাকি, আমাদের মার্জিন প্যাডিং এই সম্পর্কে একটু আইডিয়া থাকতে পারে। তো এই মার্জিন প্যাডিং কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। সেটা প্রত্যেকটা ভিউ এর ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি স্পেসিফিকলি, আবার প্রত্যেকটা লেআউটের ক্ষেত্রেও আমরা স্পেসিফিকলি ইউজ করতে পারি। এই যে দেখেন ওয়েলকামটা উপরে নিচে একদম লেগে আছে। সো আমরা কি করতে পারি, এই টেক্সট ভিউকেও আমরা এমন করে মার্জিন করে দিতে পারি যাতে সে লেআউটের গায়ে লেগে না থাকে, বা লেআউটকেই এমন করে মার্জিন করে দিতে পারি যাতে কোনো ভিউই তার গায়ের সাথে লেগে না থাকে। যেমন আমরা যদি এখানটা প্যাডিং দিয়ে দেই, দেখেন পি লিখেছি, প্যাডিং চলে এসেছে। আমরা যদি এখানটা একটা 10 ডিপির প্যাডিং দিয়ে দেই, দেখেন ওয়েলকাম কিন্তু দূরে সরে গেছে। ইভেন আমরা যদি এখানটা আরেকটাও টেক্সট ভিউ অ্যাড করি, সেও কিন্তু আর তার গায়ের সাথে লেগে থাকবে না, সেও দূরে চলে যাবে। এই যে দেখেন কেউ তার গায়ের সাথে লাগছে না। এখন এই প্যাডিংটা আমরা যদি এখানটা ইউজ না করে এই টেক্সট ভিউ এর মধ্যে আমরা যদি লিখতাম মার্জিন, দেখেন লেআউট মার্জিন চলে এসেছে। লেআউট মার্জিন যদি 10 ডিপি দেই, দেখেন পরেরটা লেগে থাকলো, প্রথমেরটা কিন্তু ঠিকই মার্জিন ফলো করেছে, সে 10 ডিপি করে সরে গেছে উপরে নিচে সব পাশ দিয়ে। ইভেন কি নিচের যে ওয়েলকামটা আছে তার সাথেও তার ডিস্টেন্স কিন্তু 10 ডিপি। এটা যদি তুলে দেই, দেখেন ওরা কিন্তু একে অপরের কাছাকাছি চলে এসেছে। পরেরটা ক্লিক করি, দেখেন একই দাগ। বাট এখানটা যখন 10 ডিপিটা ছিল তখন সে নিচেরটা থেকেও 10 ডিপি ডিস্টেন্সে দূরে সরে গেছে। ঠিক আছে, বুঝলাম না প্রোগ্রামটা রান হলো। এই যে দেখেন ফার্স্টে যখন আমরা ওই যে রান দিয়েছিলাম, এই যে তার আউটপুটটা এমন আসলো। এটা হচ্ছে আমরা ফার্স্ট যে ভিউটা আছে, যেটা না ইউজ করলেই নয় সেটা ইউজ করলাম, সেটা হচ্ছে টেক্সট ভিউ। ঠিক আছে, এখন আমরা আমাদের পরের ভিউয়ে চলে যাব। এটা প্যাডিং দিয়ে দিই, 10 ডিপি তুলে দিই। ও আমরা যদি স্পেসিফিকলি উপরে নিচে বা যে কোনো এক সাইডে হচ্ছে প্যাডিং বা মার্জিন দিতে চাই তাও দিতে পারবো। এই যে এরকম ভাবে মনে করেন আমি ওয়েলকামটা ইউজার নেম থেকে 10 ডিপি ডিস্টেন্সে রাখতে চাই, তাহলে আমি লিখবো মার্জিন। দেখেন মার্জিন হচ্ছে বটম দিব, ওয়েলকামের নিচ থেকে যেহেতু সরে যাবে তাই বটম দিব। বটম দিলাম 10 ডিপি। সো ইউজার নেমটা 10 ডিপি নিচে সরে গেল।
এখন আমি এটারও দিতে চাই যে এরও 10 ডিপির নিচে কেউ থাকবে না, সো আমি সেম জিনিস এখানটা কপি পেস্ট করে দিলাম যাতে এরও 10 ডিপির নিচে সবাই থাকে। ঠিক আছে, এখন আমরা যেটা করব হচ্ছে এডিট টেক্সট ভিউ শিখবো, যে যেখানটা এই যে আচ্ছা কই গেল রানটা, একটা রান দেই। এখনো রান হচ্ছে। এর পরের দিনে যখন আমরা ক্লাস করব হচ্ছে এর পরের দিনে ক্লাস হবে 18তে, তাই না? 18তে হয়ে আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, যেটা আমাকে 25তে কমপ্লিট করে দিতে হবে। 1 উইক টাইম পাবেন সেটার জন্য। 18 থেকে 25তে আমাকে মানে সাবমিট করতে হবে সেটা। আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা রান হয়েছে, এখন দেখেন এই যে স্ক্রিনটা এসেছে, এর মধ্যে যে টেক্সট গুলো আছে এগুলোতে ক্লিক করলে কিন্তু কিছুই হয় না, তাই না? এগুলা ক্লিক করলে কোনো কাজ করে না। কেন? এটা জাস্ট টেক্সট ভিউ, এটা কিন্তু কোনো এডিট টেক্সট ভিউ না, বা এটাতে কোনো কিছু এডিট করা যায় না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এডিট টেক্সট ভিউ কি সেটা শিখব। এডিট টেক্সট, ঠিক আছে, এটা কি দিলাম, ম্যাচ প্যারেন্ট, ম্যাচ প্যারেন্ট, এডিট টেক্সট ভিউ ম্যাচ প্যারেন্ট করলাম। এটা আমরা এখানটা ক্লোজ করে দিই। ও এই যে ম্যাচ প্যারেন্ট দিয়ে দেওয়ার জন্য কি হয়েছিল, দাঁড়ান আমি আপনাকে দেখাই। ম্যাচ প্যারেন্ট দিয়ে দিয়েছিলাম যে দুটোই ঠিক হয়েছিল। ম্যাচ প্যারেন্ট, দেখেন ম্যাচ প্যারেন্টে এডিট টেক্সট ভিউটা কোথায় চলে গেছে আমার, দেখেছেন? ও এই পুরো জায়গাটা, বাকি যেই জায়গাটুকু আছে সে পুরো জায়গাটুকুকেই দখল করে নিয়েছে। সে মনে করেছে সে এত বড়, তাই সে এত বড় জায়গা দখল করে নিয়েছে, কিন্তু এটা তো সত্যি না। আমরা এটাকে এই জন্য ছোট করে দিব। এই কারণে কি হলো, এডিট টেক্সট ভিউটা এই যে এই জায়গায় চলে আসলো, একটা ব্ল্যাঙ্ক স্পেস যেখানটা আপনি লিখতে পারবেন। এখন আপনি চাইলে এখানটা একটা হিন্টও ইউজ করতে পারেন, যে এখানটা মানুষ কি লিখবে। হিন্ট হচ্ছে কি, মানুষ এখানটা লিখবে তার নাম, ইউজার নেম, ঠিক আছে? হিন্ট হচ্ছে ইউজার নেম। এখানটা আমরা এর টেক্সট সাইজও লিখে দিতে পারি। টেক্সট সাইজ হবে 20 ডিপি, 20 করেই হবে, ঠিক আছে? আরো অনেক প্রপার্টিজ আছে, আপনারা যখন কাজ করবেন বা এগুলো ইউজ করবেন, দেখবেন আপনাদের ইচ্ছা অনুসারে আপনাদের মন মতো করে আপনারা বিভিন্ন ধরনের প্রপার্টিজ খুঁজে বের করতে পারেন। আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি। এখন কি হলো, এখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখবেন এই যে দেখেন এগুলা ক্লিক করা যায় না, বাট এই যে এটাকে ক্লিক করলে কি হচ্ছে, এই যে একটা লেখার টেক্সট ফিল্ড ওরা দিয়ে দিচ্ছে। এখন আমাদেরকে তারা একটা টাইপ করার অপশন দিচ্ছে, যে আমরা এখানতে এখন চাইলে নিজের ইচ্ছা মতো টাইপ করতে পারি, ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের পরের ভিউটা সম্পর্কেও জানবো, আবার একটা ছোটখাটো প্রোগ্রামও বানাতে পারি। আমরা কি করব, এই যে এই টেক্সট ভিউটা, আমরা যে এডিট টেক্সট ভিউটাতে যে টেক্সটটা নিলাম সেটা আমরা একটা বাটন ক্লিক করে নিচে শো করব বড় করে, ঠিক আছে? এই জন্য আমাদেরকে ফার্স্টে যেটা নিতে হবে, আমরা ফার্স্টে একটা বাটন নিই, ঠিক আছে? বি, বি দিলেই বাটন চলে আসলো।
বাটনটা হবে কি, সাইজ হবে বড় ম্যাচ প্যারেন্ট, বাট হাইট হবে র্যাপ কন্টেন্ট। ঠিক আছে, এর কালার দিব আমি একটা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কি হবে, এই কালার, হালকা কালার দিই, কালার প্রাইমারি। ঠিক আছে, এর মধ্যে আমরা দিব হচ্ছে টেক্সট। টেক্সট কি হবে, লিখতে হবে প্রিন্ট, প্রিন্ট। ওকে, প্রিন্ট। এই টেক্সটের আমরা কালার চেঞ্জ করব। টেক্সট কালার দিব হচ্ছে হোয়াইট। ও আমরা এখানটায় চাইলে যেগুলো সাজেশনে দিবে সেটা না, আমরা ডাইরেক্ট হ্যাশ কোড ইউজ করে কালার দিতে পারবো। যদি আমরা কোনো কালারের নাম্বার জেনে থাকি, সাদাটা আমি জানি বলে দিয়ে দিলাম। যদি আমাদের এরকম না জানা থাকে, আমরা জাস্ট সার্চ করে কালারের হ্যাশ কোডটা বের করে আমরা ডাইরেক্ট এখানটা যদি দিয়ে দেই, সে কিন্তু কালারটাকে নিয়ে নিবে। টেক্সটাইল বোল্ড, আমার ইদানিং বোল্ড টেক্সট অনেক ভালো লাগতেছে, কেন আমি জানি না। টেক্সট সাইজ হচ্ছে 20 ডিপি। ঠিক আছে, একটা বাটন আমরা রেডি করে ফেলেছি। এখন এখানটা আমরা কি বানালাম, ফার্স্টে কেউ যখন আমাদের অ্যাপটা অন করবে, ফার্স্টে লেখা উঠবে ওয়েলকাম, তারপরে লেখা থাকবে ইউজার নেম, এখানটা একটা ইউজার নেম টাইপ করার অপশন থাকবে, সেখানে টাইপ করবে, তারপর প্রিন্ট দিবে। প্রিন্টের পর কি হবে, এই যে নিচে যে এত বড় স্পেস ফাঁকা আছে না, এই জায়গায় আমরা একটা টেক্সট ভিউ অ্যাড করব, যেখানটায় সে যে ইউজার নেমটা দিবে ওটা এই জায়গায় শো করবে। ঠিক আছে, এখানটা দিব হচ্ছে আমরা একটা টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট, টেক্সট সাইজ দিব হচ্ছে 40 ডিপি। ঠিক আছে, এটা হচ্ছে এই জায়গায় এখানটা আমি একটা নতুন জিনিস ইউজ করব, সেটা হচ্ছে লেআউট গ্র্যাভিটি। এই লেআউট গ্র্যাভিটি মানে কি, লেআউটের মধ্যে গ্র্যাভিটি হচ্ছে যে লেআউটের মধ্যে আমরা যেই ভিউটা নিয়েছি সে কোন পজিশনে থাকবে, সেন্টারে থাকতে পারে, বটমে থাকতে পারে, লেফটে থাকতে পারে, রাইটে থাকতে পারে। সো আমাদের এখন যেটা দরকার, আমরা চাই এটা সেন্টারে থাকুক, লেখাটা সেন্টারের মধ্যে প্রিন্ট হবে। সো আমি এর জন্যই দিলাম সেন্টার, আমার লেআউট গ্র্যাভিটি হচ্ছে সেন্টার। এখন এটা কি করব, মার্জিন টপ, টপের মধ্যে অনেকটা স্পেস দিব যেন এটা প্রিন্টটা হয় নিচের দিকে, কারণ আমি উপরের দিকে দেখতে চাচ্ছি না। ঠিক আছে, শেষ। এই যে আমার টেক্সট ভিউটা এই জায়গায়, আমার বাটনটা এই জায়গায়, এডিট টেক্সটটা এই জায়গায়, টেক্সট ভিউটা নিজের জায়গায়, ওয়েলকামটা এইখানে। এখন একটা ব্যাপার হচ্ছে যে আমরা যে এগুলা এইভাবে বানালাম, তাই না, এখন আমার জাভায় এসে তো তাদেরকে চিনিয়ে দিতে হবে। জাভা কি নিজে থেকে ওটাকে চিনতে পারবে যে এক্সএমএল এ কি আছে, আর সেটা তো আর জাভা চিনতে পারবে না। সো এইটার জন্য কি করব, আমরা এদের স্পেসিফিক ভাবে একটা করে আইডি দিব। ঠিক আছে, যেই কারণে তারা এই জিনিসটা চিনতে পারবে, বা জাভাকে আমরা চিনাতে পারবো যে হ্যাঁ ওই আইডি যে আছে এক্সএমএল এ, তুমি তার কাছে যাও। ঠিক আছে, সো আমরা ফার্স্টে কি করব, এই যে এডিট টেক্সটটা আছে না, এডিট টেক্সটের একটা আইডি দিব। আইডি কি দিলাম, দেখেন ওরা কিন্তু, আমি জাস্ট লিখেছি, আমি কি লিখলাম, আমি ফার্স্টে লিখলাম আইডি। আইডি লেখার সাথে সাথে ও সাজেশনে দিয়েছে ওর একটা আইডি নামের অ্যাট্রিবিউট আছে। আমি ইন্টার প্রেস করলাম, তারপরে সে দেখাচ্ছে যে হয়তো এইভাবে লিখতে পারি, না হলে আমি এইভাবে আইডি দিতে পারি, মানে আমার দুই রকমই আমার কাছে অ্যাভেলেবল। তো আমি কি করব, ফার্স্ট এরটাতে দিব, এইটাই হচ্ছে প্রপার ওয়ে, এইভাবে দিলাম আইডি। এখন তারা রং দেখাচ্ছে কারণ আমাকে এই জায়গায় একটা নাম দিতে হবে। আমি কি দিব, এডিট টেক্সট দিব, টিএক্সটি টেক্সট ফিল্ড, FIEL, এডিট টেক্সট ফিল্ড।
ঠিক আছে, এটা হচ্ছে আমার এডিট টেক্সট ফিল্ডটার নাম। বাটন একটা থাকবে, বাটনটার নাম এই যে আইডি দিলাম, আইডি, বাটনের নাম দিব হচ্ছে আমি বাটন, বাটন। ঠিক আছে, এরপরে টেক্সট ভিউটার নাম হচ্ছে আমি দিব আইডি, আইডি টেক্সট ভিউ। ঠিক আছে, আমি এই উপরের দুইটা দিলাম না কেন, কারণ এগুলো তো কোনো কিছু চেঞ্জ হবে না, এগুলো তো আমার চেঞ্জ করার দরকার নেই। এইটার নাম দিলাম কারণ এটার মধ্যে যে লেখাটা আছে সেটাকে তো আমাকে এই জায়গায় শো করাতে হবে, তাই আমি এটার একটা নাম দিলাম। ঠিক আছে, আর বাটনটা যদি নাম আইডি না থাকে তাহলে প্রেস করব কোথায়? ফার্স্টে এখন আমরা যাব জাভায়, এটা কিন্তু আমাদের ফার্স্ট এক্সএমএল থেকে জাভাতে কোড। সো একটু মনোযোগ দিয়ে দেখবেন বাকিরা সবাই। আমি এখানটায় যে স্টার্ট, রিজম, এই ফাংশনগুলো নিয়ে যে কাজ করেছিলাম এগুলোকে আপাতত বাদ দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আমার এখানটায় কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা ফার্স্টে এসে কি করব, ফার্স্টে এসে এখানটা একটা টেক্সট ভিউ লিখবো, না এডিট টেক্সট ভিউ, যেহেতু এডিট টেক্সট ভিউ ফার্স্টে নিয়েছি, লিখবো, এডিট টেক্সট। এডিট টেক্সট চলে এসেছে, এটাতে ইন্টার প্রেস করব, তারপরে এর একটা নাম দিব। নাম কি দিব? নাম আমরা যে কোনো কিছু দিতে পারি, আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে ইউজার নেম, যেহেতু আমরা ইউজার নেম ইনপুট নিব। ঠিক আছে, তারপরে আমরা কি করেছি, একটা বাটন অ্যাড করেছি, ওখানটা যাদের যাদের আইডি আছে এখানটা আমি সেগুলোকেই অ্যাড করছি, কিন্তু বাটন দিলাম, বাটনটার নাম দিব হচ্ছে প্রিন্ট, প্রিন্ট, প্রিন্ট বাটন। তারপরে হচ্ছে টেক্সট ভিউ, টেক্সট ভিউ, এটার নাম দিব হচ্ছে শো। ঠিক আছে, শো ইউজার নেম, শো ইউজার নেম। ঠিক আছে, এখন আমরা কি করব, এটা জাস্ট আমরা এখানটা কি নামে ইউজ করতে পারি এটার জন্য এটা ডিক্লেয়ার করলাম। এখন আমরা যেটা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন, মানে এই মেইন এক্সএমএল থেকে জাভাতে যে যেন ওরা জাভাতে যেন ও চিনতে পায়, এই কারণেই হচ্ছে আমরা এখানটা ওর একটা আইডেন্টিফিকেশন করব। সেটা কিরকম, এরকম যে আমরা এখানটা যেটা নাম দিয়েছি, যেমন ইউজার নেম ইকুয়ালস টু, লিখবো হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি, ফাইন্ড ভিউ বাই আইডি, মানে এই যে ভিউটা আমরা যে দিব এটাকে ওরা আইডি দিয়ে খুঁজে বের করবে। ঠিক আছে, সো আইডিটা কি, এটা লেখার জন্য আমাদেরকে ফার্স্টে লিখতে হবে আর ডট আইডি। যখনই আমরা কোনো কিছুকে আইডি দিয়ে চিহ্নিত করব বা চিনাবো তখনই আমরা এটা লিখবো আর ডট আইডি ডট, ইউজার নেমের নাম কি ছিল, ইউজার নেমের নাম ছিল হচ্ছে এডিট, এডিট টেক্সট ফিল্ড, সে সাজেশনে দিয়ে দিয়েছে। সো আমি ইন্টার প্রেস করলাম, কমা দিলাম। এখন আপনারা দেখেন এটাও ব্লু কালার হয়েছে, এটাও ব্লু কালার হয়েছে, কারণ এইটা এই যে দেখেন এই প্রিন্টটা কিন্তু এখনো কোথাও ইউজ হয়নি, সেই কারণে সে গ্রে হয়ে আছে। যখনই আমরা প্রিন্টটাকে ইউজ করব তখন সেও এরকম পার্পল কালারের হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা কিভাবে একটা হচ্ছে এক্সএমএল এর অ্যাট্রিবিউটকে জাভার মধ্যে ডিক্লেয়ার করব, এই যে এরকম ভাবে ইউজার নেম ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি, এখানতে ওই আইডি, যেই আইডিটা এক্সএমএল এ দেয়া থাকবে সেই আইডিটা দিতে হবে। এই আইডি আর এই আইডি সেম হলেও কোনো সমস্যা নাই, ডিফারেন্ট হলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যখন জাভাতে একটা নাম দিয়ে দিয়েছি সে কিন্তু আর এই এডিট টেক্সট ফিল্ড বললে চিনবে না। এখন এই এডিট টেক্সট ফিল্ডটার নাম হয়ে গেছে ইউজার নেম। এখন যখন আমাদেরকে এই এডিট টেক্সট ফিল্ডটা ইউজ করতে হবে এই ইউজার নেম দিয়ে ইউজ করতে হবে।
ঠিক আছে? সেম কাজ আমরা যতগুলোই ভিউ নিব সবগুলাকে এইভাবে ডিক্লেয়ার করে ফেলতে হবে। তাহলে আমরা কি করব, প্রিন্টের জন্য একটা করব, প্রিন্ট ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এটা হচ্ছে বাটন, ভিউ বাটন চলে এসেছে। তারপরে হচ্ছে শো ইউজার নেম is equal to find view by id r dot id dot, এটা হচ্ছে টেক্সট ভিউ। ঠিক আছে, এ কি হইলো, এখন কিন্তু আমাদের জাভা জানে যে এরকম আমাদের তিনটা ভিউ আছে, একটা বাটন, একটা টেক্সট ভিউ, একটা হচ্ছে এডিট টেক্সট ভিউ। এখন আমরা এই যে এই তিনটা যে নাম আছে যেগুলো ডিক্লেয়ার করেছি এগুলো ইউজ করে এখানটা আমরা কাজ করতে পারবো। সো আমাদের ফার্স্ট কাজ কি হবে, যখনই কেউ এডিট টেক্সট ফিল্ডে লিখবে, সেই লিখার পর যখনই সে বাটন প্রেস করবে প্রিন্ট, তখন কি করবে, এই ইউজার নেম মানে এডিট টেক্সট ফিল্ডটাতে যে লেখাটা থাকবে সেই লেখাটা এই যে শো ইউজার নেমের মধ্যে চলে আসবে। সো আমরা একটা বাটনের এখন বাটন কিভাবে কাজ করে সেটা দেখবো। ঠিক আছে, বাটনটা কাজ করবে কিভাবে, বাটনকে কাজ করানোর জন্য বাটনের একটা ক্লিক লিসেনার একটা মেথড আছে। ঠিক আছে, আমরা সেই জিনিসটাকে কল করব। কিভাবে কল করব, আমরা ফার্স্টে লিখবো প্রিন্ট, কারণ আমাদের বাটনটার নাম হচ্ছে প্রিন্ট বাটন। সো প্রিন্ট ডট লিখবেন সেট, দেখেন এস লিখেছি, লিখে চলে এসেছে সেট অন ক্লিক লিসেনার। সেট অন ক্লিক লিসেনার মানে কি, যে ক্লিক যে একটা ইভেন্ট হবে, যে যখনই ক্লিক করবে তখন সে কি কাজ করবে, এই কাজটা আমরা এই ক্লিক অন লিসেনার মেথডের মধ্যে লিখবো। তো আমি ইন্টার প্রেস করলাম, ওই জায়গাটা তো ওরা ফাঁকা দেখাচ্ছে, এখন আমরা ওখানটা লিখবো নিউ অন ক্লিক লিসেনার। তো ফার্স্টে যে অপশনটা এসেছে আমরা সেইটাই নিব, ভিউ ডট অন ক্লিক লিসেনার। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। এখন দেখেন ওরা একটা মেথড লিখে দিয়েছে আমাকে, ওভাররাইড মেথড, ওভাররাইড মেথড যে অন ক্লিক মেথড, যে অন ক্লিকে সে কি করবে, অন ক্লিকে সে কি করবে, ইউজার নেমের মধ্যে ইউজার নেম ডট গেট টেক্সট, ইউজার নেমের মধ্যে যে টেক্সটটা থাকবে এডিট ফিল্টার, ওটা আমি একটা স্ট্রিং এর মধ্যে নিয়ে নিব, স্ট্রিং নেম ইকুয়াল টু ইউজার নেম ডট গেট টেক্সট। ঠিক আছে, সো আমি গেট টেক্সট ডট টু স্ট্রিং। ঠিক আছে, এখন সে কাজ করছে। ও কি হয়েছিল একটু আগে, যে সে টেক্সটটা তো নিবে কিন্তু সেটাকে স্ট্রিং এ কনভার্ট করছিল না, এই টু স্ট্রিং মেথডটা দিয়ে সেটাকে এখন স্ট্রিং এ কনভার্ট করে এই যে নেম যে ভ্যারিয়েবলটা আমি মাত্রই ডিক্লেয়ার করলাম সেখানটা রাখবে। কাজটা কি হচ্ছে, এডিট টেক্সট ফিল্ডের মধ্যে, এই যে এডিট টেক্সট ফিল্ডের মধ্যে যে যেটা জিনিস লিখবে, ঠিক আছে, ওইটা এই গেট টেক্সট মেথডটা দিয়ে সে গেট করে টু স্ট্রিং মেথডটা দিয়ে সেটাকে সে স্ট্রিং বানিয়ে ফেলবে। ঠিক আছে, স্ট্রিং বানিয়ে ফেলে সেটাকে সে এই নেম ভ্যারিয়েবলটার মধ্যে সেভ করে দিবে। সেভ করে দেওয়ার পর সে কি করবে, আমরা কি করব, সেটাকে আমরা করব হচ্ছে শো ইউজার নেম ডট সেট টেক্সট, এর মধ্যে দিয়ে দিব নেম ভ্যারিয়েবলটাকে। কি করলাম, শো ইউজার নেম, এই যে টেক্সট ভিউটা আছে এই টেক্সট ভিউটার মধ্যে সেট টেক্সট করলাম, যে সে টেক্সটটাকে সেট করবে, কোন টেক্সটটাকে সেট করবে, এই যে স্ট্রিংটা যে আছে এই স্ট্রিংটাকে সে সেট করবে। ঠিক আছে, এখন আমরা এটাকে রান করে দেখব যে এটা আসলেই কাজ করছে কি না। প্রোগ্রামটা আমাদের রান হয়ে গেছে। সো এখান থেকে ইউজার নেম, তারা আমাকে সাজেস্ট করছে যে একটা ইউজার নেম লিখতে। আমি আমার নাম লিখি মৌমিতা
মৌমিতা লিখে আমি এটা নামিয়ে দিব, এই যে এভাবে নেমে যাবে, ঠিক আছে। এখন আমি দিলাম প্রিন্ট, দেখেন মৌমিতা লেখা বড় করে চলে এসেছে। ইভেন এখানটা যদি আমি এখন চেঞ্জ করে দেই, যদি লিখি রাইসা, তারপরে যদি প্রিন্ট দেই, দেখেন রাইসা চলে এসেছে। আমরা কি সবাই এত দূর আছি? জি আপু। ঠিক আছে, বাটন শেষ হলো। আমরা 3টা ভিউ কভার করেছি, টেক্সট ভিউ, এডিট ভিউ, বাটন ভিউ। এবার হবে আমরা যেটা করব ইমেজ ভিউ, ঠিক আছে। ইমেজ ভিউ মানে যে এইখানটা আমরা একটা ইমেজ শো করব, ঠিক আছে। এই জিনিসটা কিরকম করে করে, ঠিক এইখানটা এই বাটনের পরে কি করব, একটা ইমেজ নিব। এই যে দেখেন আই দিলাম, ইমেজ ভিউ চলে এসেছে। ইমেজ ভিউ দিলাম, এটার সাইজ দিব আমরা কি র‍্যাপ কন্টেন্ট করি, র‍্যাপ কন্টেন্ট, র‍্যাপ কন্টেন্ট, ঠিক আছে। এখন আমি এটাকে ক্লোজ করি। আমি চাইলে ইমেজটাকে এখান থেকেও সেট করতে পারি, আমি চাইলে ইমেজটাকে অন্য কোথাও থেকে মানে জাভা ফাইল থেকেও সেট করতে পারি, ঠিক আছে। আমি ফার্স্টে দেখাবো যে ইমেজ ভিউটাকে আমরা কি বলেন না এক্সএমএল থেকে কিভাবে সেট করব। এর জন্য সবার প্রথমে আমার যেটা দরকার, একটা ইমেজ দরকার। সো আমি একটা ইমেজ নিব, এই ইমেজটাকে আমি সেভ করব কোথায়, সেই লোকেশনটা আপনারা শুধু নোটিস করবেন। এই ইমেজটাকে সেভ করব আমি আমার যেই প্রজেক্টটাতে আমি কাজ করছি তার ড্রয়েবল ফাইলটার মধ্যে। এখন ড্রয়েবল ফাইলটা কোথায় পাবেন সেটা আপনারা লক্ষ্য করবেন। আমি আমার প্রজেক্টটা সেভ করেছি জি ড্রাইভের এই অ্যান্ড্রয়েড ক্লাসের মধ্যে, একটা অ্যান্ড্রয়েড ফাইল রেখেছি তার ভেতরে। এখন দেখবেন আপনারা যখন আপনাদের প্রজেক্টের লোকেশন অন করে ফেলবেন, এরকম 4টা ফাইল দেখা দিবে। এর মধ্যে আমরা ফার্স্টে ঢুকবো যেটাতে, সেটা হচ্ছে অ্যাপের ভেতরে। আপনারা চাইলে এটা লিখেও রাখতে পারেন, কারণ এটা আপনাদেরকে অনেকবারই করতে হবে। সো অ্যাপের মধ্যে ঢুকলাম, তারপরে একটা সোর্স নামের ফাইল আছে ফোল্ডার, সেটার মধ্যে ঢুকলাম। মেইন নামের ফোল্ডার আছে, সেটার মধ্যে ঢুকলাম। এর মধ্যে 2টা ফোল্ডার আছে, একটা হচ্ছে জাভা, একটা হচ্ছে রিসোর্স। RES বলতে এখানে রিসোর্স বুঝিয়েছে। সো জাভার ভেতরে বুঝতেই পাচ্ছেন জাভা ফাইলগুলা থাকবে, রিসোর্সের মধ্যে হচ্ছে আমাদের রিসোর্স গুলো রাখতে হবে। সো এখানটা দেখেন এই যে লেআউট মানে হচ্ছে আমাদের যে লেআউট যে আইটেম গুলা সেগুলো এখানে আছে, কিন্তু আমরা আমাদের যেগুলা পিএনজি যেগুলা ফাইল থাকবে বা ছবি থাকবে সেগুলো এই ড্রয়েবলের মধ্যে সেভ করব। আরেকটা ব্যাপার হচ্ছে ড্রয়েবলে আমরা এই যে এরকম নাম দিয়ে সেভ করতে পারি না। ড্রয়েবলে যদি আমরা এরকম নাম দিয়ে সেভ করতে চাই সে এরর দিবে, ঠিক আছে, ওই প্রোগ্রাম রান হবে না। সো আমাদেরকে দিতে হবে সব ছোট হাতের, ইভেন আর কোনো ডিজিট ইউজ করা যাবে না, ঠিক আছে। আমরা নাম দিলাম অ্যান্ড্রয়েড রোবট, সেভ করে দিলাম ড্রয়েবলের
ভেতরে। এখন আমরা আবার আমাদের আইডিতে যাব। এখানটা আমরা কি করব, ওই ছবিটাকে এই জায়গায় অ্যাড করব। অ্যাড করব কিভাবে, এখানটা লিখবো SRC। SRC মানে হচ্ছে সোর্স, ঠিক আছে? সোর্স লিখলাম। সোর্স লেখার সাথে সাথে এখানটা দেখেন ও অনেক অপশন দিচ্ছে। অপশন, আপনার যদি অপশন বুঝতে অসুবিধা হয়, আপনি তো জানেনই যে আপনার ছবিটা আছে ড্রয়েবল ফোল্ডারে। ড্রয়েবল ফোল্ডারের নাম হচ্ছে অ্যান্ড্রয়েড রোবট। দেখেন আমারটা কিন্তু এই যে অপশনে চলে এসেছে নিচের দিকে, দেখেন ড্রয়েবল অ্যান্ড্রয়েড রোবট। ঠিক আছে, তো এখানটা লেখা আছে ড্রয়েবল অ্যান্ড্রয়েড রোবট। বা আপনার যদি অপশনে না আসে, আপনি কি করবেন, একটা @সাইন দিবেন, তারপরে লিখবেন ড্রয়েবল, DRAWABLE, /অ্যান্ড্রয়েড, এই যে অ্যান্ড্রয়েড রোবট। এটাও মেবি এরর দিতে পারে, না দেয়নি, কারণ এই যে অনেক সময় বড় হাতে লিখলেও কিন্তু এরর দেয়। ঠিক আছে, এর সাইজটা একটু বেশি বড়, যে কারণে আমার যে নিচে একটা টেক্সট ভিউ ছিল সে চলে গেছে। আমি কি করব, এটার হাইটটাকে একটু ছোট করে দিব, 200 ডিপি। ঠিক আছে, টেক্সট ভিউ আছে, সেও আছে। রোবটটাকে একটু ছোট করে দিয়েছি, তার সাইজ আমি ফিক্সড করে দিয়েছি। এখন এটাকে রান করি। দেখেন আমি আপনাকে বলেছিলাম না, ওরা বড় বড় ভাবে দেখেন এটাকে কিভাবে মার্ক করেছে, দেখেছেন? কি বলেছে, এ ইজ নট আ ভ্যালিড ফাইল বেসড রিসোর্স নেম ক্যারেক্টার, ফাইল বেসড রিসোর্স নেম মাস্ট কন্টেইন অনলি লোয়ার কেস A to Z, 0 to 9 or আন্ডারস্কোর। এই জিনিসগুলো ও লেটার নাম্বার দেয়া যাবে, আন্ডারস্কোর দেয়া যাবে, কিন্তু বড় হাতের কোনো কিছু তারা আমাদেরকে রিসোর্সের মধ্যে ইউজ করতে দিবে না। সো এটাকে যদি আমি রিনেম করতে চাই, কি করলাম, এটা রিফ্যাক্টর, রিনেম অ্যান্ড্রয়েড রোবট, এটাকে আমি ছোট হাতের করতে চাইলাম, কিন্তু এটা আমি বাদ দিয়ে দিলাম। রিফ্যাক্টর, রিনেম অ্যান্ড্রয়েড রোবট, রিফ্যাক্টর। ঠিক আছে, এটাকে আমি রিফ্যাক্টর করে দিলাম। এখান থেকে চেঞ্জ হয়েছে, হ্যাঁ এখানটাও তারা অটোমেটিকলি চেঞ্জ করে দিয়েছে। মানে ওটা আমরা যদি আরো অন্য কোথাও ইউজ করে থাকতাম, যেটাতে ওর নামটা অন্য ছিল, তারা সেখানটাও যাই চেঞ্জ করে দিত, এটা ওরা নিজেরাই করতো। ঠিক আছে, এখন আমরা রান দেই, আশা করি এবার রান হবে। ঠিক আছে, এসেছে সুন্দর, এটাও কাজ করবে অবশ্যই। মেবি এই লেখাটা নিচে চলে গেছে, সেই কারণে ওটা দেখা যাচ্ছে না। যেটা করতে পারি, ও ব্যাপারটা হচ্ছে এটা, সে আসলে বেশি নিচে চলে গেছে। সে তখন বেশি নিচে চলে গিয়েছিল, যে কারণে সেটা দেখা যাচ্ছিল না। ঠিক আছে, এটা গেল হচ্ছে, এ আবার লাল হয়ে গেছে কেন? আচ্ছা হোক, এরর না দিলেই হয়।
এখানটা নামটা কেন যেন চেঞ্জ হচ্ছে না, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, এটা গেল ইমেজ ভিউ। এখন আমরা কি করব, এটাকে প্রোগ্রামেটিক্যালি চেঞ্জ করতে চাই। তাহলে আমরা কি করব, এর একটা অবশ্যই আইডি দিব, যেহেতু আমাদেরকে এটাকে জাভা থেকে করতে হবে। আইডি এর নাম দিব হচ্ছে আমরা ইমেজ ভিউ। ঠিক আছে, ইমেজ ভিউ নাম দিয়ে কি করব, আমরা মেইনে যাব, এটাকে অবশ্যই ডিক্লেয়ার করতে হবে ইমেজ ভিউ। ইমেজ ভিউ এর নাম হচ্ছে, এখানটা আমরা কি দিব, অ্যান্ড্রয়েড রোবট। ঠিক আছে, তারপরে কি করব, একে চিনিয়ে দিব। সো একে আমরা আইডি দিয়ে খুঁজে বের করব। এখানটা ওর নাম হচ্ছে অ্যান্ড্রয়েড রোবট is equal to find view by id r dot id dot ওর নাম কি, ইমেজ ভিউ। সে পেয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এটাকে সেট করব। এখান থেকে আমরা এটাকে যখনই বাটন প্রেস হবে তখনই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। ইমেজটা চেঞ্জ হয়ে কোনটা হবে, এরকম হবে, সে ওয়েলকাম দেখাবে। ঠিক আছে না? বাটন যখন ক্লিক হবে তখন কি হবে, অ্যান্ড্রয়েড রোবট ডট সেট। দেখেন অপশন চলে এসেছে, কি সেট করতে চাই, ইমেজ রিসোর্স। ইমেজ রিসোর্স কি, আর ডট আইডি এটা কি হবে, সেট ইমেজ রিসোর্স হবে get resource dot get drawable এর মধ্যে আমি দিব অ্যান্ড্রয়েড রোবট আসছে, আর অন্যটার নাম কি জানা ছিল, আচ্ছা এইভাবে না করে আমরা একটু সহজ ওয়েতে করতে পারি। সেটা হচ্ছে যেটা আর ডট ড্রয়েবল, তারপরে নাম ছিল ডট অ্যান্ড্রয়েড 25। ঠিক আছে, এইভাবে ইমেজটা সেট হয়ে যাবে, অত প্যাঁচানোর দরকার নেই। কি করলাম,
অ্যান্ড্রয়েড রোবট, যেটা আমাদের ইমেজ ভিউটার নাম, অ্যান্ড্রয়েড রোবট ডট সেট ইমেজ রিসোর্স, ওখানে ইমেজ রিসোর্সে কি দিলাম, আর হচ্ছে আর দিয়ে পজিশন বুঝিয়েছে ড্রয়েবল ডট অ্যান্ড্রয়েড 25। এখন যদি আমরা রান দেই, আমাদের প্রোগ্রামটা কি কাজ করছে বা আমাদের অ্যাপটি কি কাজ করছে সেটা আমরা দেখি। ঠিক আছে, এখানটা কি বলেছে, অ্যান্ড্রয়েড রোবট ইজ নট ফাউন্ড, এটা তো আমিও জানি যে অ্যান্ড্রয়েড রোবটটা এখানটা নেই, এখানটা এটা আছে কিন্তু সেইখানটা ওটা দেখাচ্ছে না। আচ্ছা, তোমাকেও সেট হতে হবে না, থাক। কি হলো, ফার্স্টে আমরা এখানটা একটা লেখা লিখবো, দেন প্রিন্ট দিব। দেখেন এই জায়গায় এটা সেট হয়ে গেছে। আরো সুন্দর সেট হতো যদি এখানটা ওই কাজ করত। আমরা এখানে দিব অ্যান্ড্রয়েড 25, আর এখানে দিব হচ্ছে অ্যান্ড্রয়েড আন্ডারস্কোর রোবট। এখানেও আসছে না। হচ্ছে ঠিক আছে, রান হলো, এরকম লিখলাম মৌমিতা, লেখার সাথে সাথে এটাকে নামিয়ে দেই, প্রিন্ট দিলাম, সে আমাকে হাই দিচ্ছে। ঠিক আছে, ইমেজটা এটা তো আপনারা দেখতে পাচ্ছেন না, আমি জানতাম না। ইমুলেটর ইমুলেটরটা যে দেখা যাচ্ছিল না, কেউ তো বললো না। এটাকে যদি আমি আবার সেট করি, আমার নামটা লিখলাম, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে ইমেজ ভিউ গেল। তারপরে আমরা যে ভিউটা পড়ব সেটা হচ্ছে ইমেজ বাটন। ঠিক আছে, ও আমরা ইমেজ বাটন ইউজ করার আগে আমরা এই ইমেজ ভিউটাকেই কিন্তু আবার হচ্ছে বাটন হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, ইমেজ বাটন নিতেই হবে এমন কিছু না, ইভেন যদি কোনো ইমেজ ভিউ থাকে ওটাকে যদি আমরা ক্লিক করি তাহলে ওটাও কাজ, মানে ওটাকেও আমরা ক্লিকেবল বানাতে পারবো। কিভাবে, আমি জাস্ট সিম্পলি দেখিয়ে দেই যে আমরা এইটাতে যেমন একটা অন ক্লিক লিসেনার দিয়েছি না বাটনে, আমরা কি করব, আমাদের ইমেজটার যেহেতু একটা নাম আছে আমরা ওটাকেও একটা অন ক্লিক লিসেনার দিয়ে দিব। অ্যান্ড্রয়েড রোবট ডট, এই যে দেখেন সেট অন ক্লিক লিসেনার চলে এসেছে, দিলাম আমি, তারপরে দিব নিউ অন ক্লিক লিসেনার, চলে এসেছে, ওরা একটা অন ক্লিক মেথড দিয়ে দিয়েছে। এখন আমরা এটাকে কি করতে পারি, যে তাকে ক্লিক করলে সে কি করবে, যখনই আমরা পিকটাকে ক্লিক করব সে এই জায়গায় লিখা উঠাবে যে ক্লিকড, যে ছবিটা ইমেজ ক্লিকড। ঠিক আছে, তাহলে আমরা লিখব কি যে
যখনই ক্লিক হবে তখনই ওই জায়গায় লেখা উঠবে যে অন ক্লিক। তাহলে শো ইউজার নেম, যেহেতু ওই ফিল্ডটার নাম শো ইউজার নেম ডট সেট টেক্সট কি হবে, ইমেজ ক্লিকড, ইমেজ ক্লিকড। ঠিক আছে, যখনই কেউ ইমেজটাতে ক্লিক করবে তখনই সে বলবে যে ইমেজ ক্লিকড। নরমালি একটা প্রিন্ট করি, দেখেন প্রিন্ট হচ্ছে, যখনই ইমেজে ক্লিক করব লেখা উঠেছে ইমেজ ক্লিক। এটা চেঞ্জ হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না। ইভেন ইমেজটা যখন ফার্স্ট যেরকম ছিল সেই সময়েও যদি আমি ক্লিক করতাম, এই যে দেখেন ইমেজ ক্লিক লেখা উঠেছে। এখন যদি আমি এখানটা চেঞ্জ করি, চেঞ্জ করলাম, এখন যদি আমি প্রিন্ট দেই চেঞ্জ হয়ে যাবে, আবার ক্লিক করি লেখা উঠবে ইমেজ ক্লিকড। মানে এই ইমেজ ভিউটাতে আমি যতবারই ক্লিক করব ততবারই ইমেজ ক্লিকড লেখাটা উঠবে। সো আমাদের যে ইমেজ ভিউটা ছিল সেটা অলরেডি ক্লিকেবল হয়ে গেছে, তারপরেও ইমেজকে আবার বাটন হিসেবে ইউজ করা যায়। ইমেজ বাটন, এটার সাইজ দিব আমি wrap content না ম্যাচ প্যারেন্ট, আচ্ছা ঠিক আছে wrap 200 ডিপি, আর এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট। ঠিক আছে, এই সোর্স দিলাম হচ্ছে src, সোর্স হচ্ছে ঠিক আছে, একটা আইডি দিতে হবে, আইডি হচ্ছে আইডি ইমেজ বাটন, ইমেজ বাটন। এরকম হয়ে গেছে কেন? ম্যাচ প্যারেন্ট না, এটা হচ্ছে wrap কন্টেন্ট ছিল, এই জন্য এরকম হয়ে গেছে। ওটা কি হচ্ছিল, সোর্স দেয়া যাবে না এইটাতে, যেহেতু বাটন, বাটনের কখনো সোর্স থাকে না, বাটনের থাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, সো এটাকে আমি ওই জন্য দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড, এটা ওরকমই হবে। সো এর ব্যাকগ্রাউন্ড এটা হলো। এখন আমি এটাকে ডিক্লেয়ার করব যে হচ্ছে ইমেজ বাটন। ইমেজ বাটন নিচে চলে এসেছে, ইমেজ বাটন, এটার নাম দিব হচ্ছে আমি ক্লিক। আচ্ছা, এটাকে ডিক্লেয়ার করব click equal to find view by id r.id dot image button। ঠিক আছে, এখানটা আমরা কি করব, সেম কাজ করব, যে click dot set on click listener set on click listener new on click listener, তারপরে এর ভিতরে আমরা কি দিব, যে যেই পিকটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে। সো ওখানটা পিক দেয়া আছে হচ্ছে বাটন, আচ্ছা দেখি পিক চেঞ্জ করা যায় কিনা। ইমেজ বাটন ডট সেট ব্যাকগ্রাউন্ড, সেট ব্যাকগ্রাউন্ড হচ্ছে না, ও সরি, হচ্ছে ক্লিক ডট সেট
background r dot drawable dot 25 এটা হচ্ছে না বলতেছে required drawable provided get drawable আচ্ছা একটা কাজ করি এটা আমরা করব না আমরা টেক্সটে চেঞ্জ করি সেটা হচ্ছে কি এটা টেক্সট চেঞ্জ হবে যে ইমেজ বাটনে ক্লিক হয়েছে ইমেজ বাটন ক্লিকড সো রান করেছি ইমেজে ক্লিক হয়েছে এটাতে যদি ক্লিক করি লেখা উঠেছে ইমেজ বাটন ক্লিকড এটাতে ক্লিক করলে লেখা উঠবে ইমেজ ক্লিকড এটাতে ক্লিক করলে লেখা উঠবে ইমেজ বাটন ক্লিক সো বাটনও কাজ করছে ইমেজও ক্লিক করছে ও একটা জিনিস এই ইমেজটার প্রপার্টিজ আর এই ইমেজটার প্রপার্টিজ পুরোপুরি ভাবে সেম তাই না এরও উইথ হচ্ছে wrap content এরও উইথ হচ্ছে wrap content এর হাইট হচ্ছে 200 ডিপি এরও হাইট 200 ডিপি সেম সোর্স দেয়া আছে একটা সোর্স একটা ব্যাকগ্রাউন্ড তাহলে এরা দুইটা দেখতে এরকম কেন হলো তাই না বাটনের ক্ষেত্রে যেটা হয় বাটনে যখন আপনি কোনো কিছু দিবেন বাটনটাতে সেটাকে জুম করে ধরে বা পুরো স্পেসটাকে নিয়ে দিয়েছে বাট যখন আমি একটা ইমেজ দিব সে ইমেজটাকে তার প্রপার্টি যে র্যাপ কন্টেন্ট দেওয়ার কারণে তার যতটুকু প্রপার্টি সে ততটুকু নিয়েই ওটাকে বসিয়েছে বাটনে সেটাকে জুম করে দিয়েছে এই কারণে একটু ভটকু হয়ে গেছে ও নরমালি আছে ঠিক আছে আমরা আজকে এই পর্যন্তই করলাম ইমেজ বাটন নেক্সট ক্লাসে আমরা বাকি যে ভিউ গুলো আছে চেক বক্স রেডিও বাটন রেডিও গ্রুপ লিস্ট ভিউ স্পিনার অটো কমপ্লিট টেক্সট আরো কিছু ছোট ছোট ভিউ আছে সেইগুলো শিখবো আর এই ভিউ গুলো একটু বড় বড় টাইমও বেশি লাগবে এই কারণে এগুলো আজকে আর কমপ্লিট হচ্ছে না এরপরের ক্লাসে এই ভিউ গুলো দেখিয়ে দিয়ে আমি আপনাদের যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটা দিব সেই অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে হচ্ছে আমি এরপরে ক্লাস হবে হচ্ছে 18তে আর সাবমিট করতে হবে 25তে ঠিক আছে আপুরা আমি তাহলে রেখে দিচ্ছি কারো কি কোনো কোশ্চেন আছে কোশ্চেন থাকলে করতে পারেন হ্যালো আপু নাই কোনো কোশ্চেন নাই মেবি কারো আচ্ছা সমস্যা নাই কারো কোয়েশ্চেন থাকলে আপনারা ভিডিওটা আরেকবার দেখে নেবেন আর হচ্ছে আমাকে নক করবেন আমি সবসময় অনলাইনেই থাকি আর আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর হচ্ছে প্র্যাকটিস করবেন আজকে যেহেতু অনেক কিছুই দেখে ফেলেছেন হালকা পাতলা ছোটখাটো কিন্তু প্র্যাকটিস করে আপনারা অনেক কিছুই করতে পারবেন সো বাটন জিনিসটা ভালো করে দেখবেন যারা কখনো জাভা বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেননি তারা বাটনটা প্র্যাকটিস করবেন ঠিক আছে আমি রেখে দিচ্ছি আমি সব রিসোর্স গুলো প্রোভাইড করা মানে টাইম মতো প্রোভাইড করার ট্রাই করব আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ